আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত সুন্দর একটা ছোট গল্প। গল্পটির নাম সম্পাদক। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন। এরকম আরও সাহিত্যের গল্প চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক। আমার স্ত্রী বর্তমানে প্রভা সম্বন্ধে আমার কোনো চিন্তা ছিল না। তখন প্রভা অপেক্ষা প্রভার মাতাকে লইয়া কিছু অধিক ব্যস্ত ছিলাম। তখন কেবল প্রভার খেলাটুকু হাসিটুকু দেখিয়া, তাহার আদো আদো কথা শুনিয়া এবং আদরটুকু লইয়া তৃপ্ত থাকিতাম। যতক্ষণ ভালো লাগিত নাড়াচাড়া করিতাম, কান্না আরম্ভ করিলেই তাহার মার কোলে সমর্পণ করিয়া সত্তর অব্যাহতি লইতাম। তাহাকে যে বহু চিন্তা ও চেষ্টায় মানুষ করিয়া তুলিতে হইবে এই কথা আমার মনে আসে নাই। অবশেষে অকালে আমার স্ত্রীর মৃত্যু হইলে একদিন মায়ের কোল হইতে খসিয়া মেয়েটি আমার কোলের কাছে আসিয়া পড়িল। তাহাকে বুকে টানিয়া লইলাম। কিন্তু মাতৃহীনা দুহিতাকে দ্বিগুণ স্নেহে পালন করা আমার কর্তব্য, এটা আমি বেশি চিন্তা করেছিলাম না। পত্নীহীন পিতাকে পরম যত্নের রক্ষা করা, এটা সে বেশি অনুভব করিয়াছিল। আমি ঠিক বুঝিতে পারি নাই। কিন্তু ৬ বৎসর বয়স হইতেই সে গিন্নিপনা আরম্ভ করিয়াছিল। বেশ দেখা গেল, ওইটুকু মেয়ে তাহার বাবার একমাত্র অভিভাবক হইবার চেষ্টা করিতেছে। আমি মনে মনে হাসিয়া তাহার হস্তে আত্মসমর্পণ করিলাম। দেখিলাম যতই আমি অকর্মণ্য অসহায় হই ততই তাহার ভালো লাগে। দেখিলাম আমি নিজে কাপড়টা ছাতাটা পারিয়া লইলে সে এমন ভাব ধারণ করে যেন তাহার অধিকারে হস্তক্ষেপ করা হইতেছে। বাবার মতো এত বড় পুতুল সে ইতিপূর্বে কখনো পায় নাই। এই জন্য বাবাকে খাওয়াইয়া পড়াইয়া বিছানায় শোয়া সে সমস্ত দিন বড় আনন্দে আছে। কেবল ধারাপাঠ এবং পদ্যপাঠ প্রথম ভাগ অধ্যাপনের সময় আমার পিতৃত্বকে কিঞ্চিত সচেতন করিয়া তুলিতে হইত। কিন্তু মাঝে মাঝে ভাবনা হইত মেয়েটিকে সৎপাত্রে বিবাহ দিতে হইলে অনেক অর্থের আবশ্যক। আমার এত টাকা কোথায়? মেয়েকে তো সাধ্যমতো লেখাপড়া শিখাইতেছি, কিন্তু একটা পরিপূর্ণ মূর্খের হাতে পড়িলে তাহার কি দশা হইবে? উপার্জনে মন দেওয়া গেল। গভর্নমেন্ট আপিসে চাকরি করিবার বয়স গেছে। অন্য আপিসে প্রবেশ করিবারও ক্ষমতা নাই। অনেক ভাবিয়া বই লিখিতে লাগিলাম। বাঁশের নল ফুটা করিলে তাহাতে তেল রাখা যায় না, জল রাখা যায় না, তাহার ধারণশক্তি মূলেই থাকে না। তাহাতে সংসারের কোনো কাজই হয় না। কিন্তু ফু দিলে বিনা খরচে বাঁশি বাজে ভালো। আমি স্থির জানিতাম, সংসারের কোনো কাজেই যে হতভাগ্যের বুদ্ধি খেলে না, সে নিশ্চয়ই ভালো বই লিখিবে। সেই সাহসে একখানা প্রহসন লিখিলাম। লোকে ভালো বলিল এবং রঙ্গভূমিতে অভিনয় হইয়া গেল। সহসা যশের আস্বাদ পাইয়া এমনি বিপদ হইল, প্রহসন আর কিছুতেই ছাড়িতে পারি না। সমস্ত দিন ব্যাকুল চিন্তান্বিত মুখে প্রহসন লিখিতে লাগিলাম। প্রভা আসিয়া আদর করিয়া স্নেহ সহাস্যে জিজ্ঞাসা করিল, বাবা, নাইতে যাবে না? আমি হুঙ্কার দিয়া উঠিলাম, এখন যা, এখন যা, বিরক্ত করিস নে। বালিকার মুখখানি বোধ করি একটু ফুৎকারে নির্বাপিত প্রদীপের মতো অন্ধকার হইয়া গিয়াছিল। কখন সে অভিমান বিস্ফোরিত হৃদয় নীরবে ঘর হইতে বাহির হইয়া গেল আমি জানিতেও পারি নাই। দাসীকে তাড়াইয়া দিই, চাকরকে মারিতে যাই, ভিক্ষুক সুর করিয়া ভিক্ষা করিতে আসিলে তাহাকে লাঠি লইয়া তাড়া করি। পথপার সেই আমার ঘর হওয়াতে যখন কোনো নিরীহ প্রান্ত জানালার বাহির হইতে আমাকে পথ জিজ্ঞাসা করে আমি তাহাকে জাহান্নাম নামক একটা অস্থানে যাইতে অনুরোধ করি। হায়, কেহই বুঝিত না আমি খুব একটা মজার প্রহসন লিখতেছি। কিন্তু যতটা মজা এবং যতটা যশ হইতেছিল সে পরিমাণের টাকা কিছুই হয় নাই। তখন টাকার কথা মনেও ছিল না। এদিকে প্রভার যজ্ঞ পাত্রগুলি অন্য ভদ্রলোকদের কন্যাদায় মোচন করিবার জন্য গোকুলে বাড়িতে লাগিল, আমার তাহাতে খেয়াল ছিল না। পেটের জ্বালা না ধরিলে চৈতন্য হইত না, কিন্তু এমন সময় একটা সুযোগ জুটিয়া গেল। জাহির গ্রামের এক জমিদার একখানি কাগজ বাহির করিয়া আমাকে তাহার বেতনভোগী সম্পাদক হইবার জন্য অনুরোধ করিয়া পাঠাইয়াছেন। কাজটা স্বীকার করিলাম। দিন কতক এমনি প্রতাপের সহিত লিখিতে লাগিলাম যে, পথে বাহির হইলে লোকে আমাকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইত এবং আপনাকে মধ্যাহ্ন তপনের মতো দুর্নিরীক্ষ বলিয়া বোধ হইত। জাহির গ্রামের পাশে আহির গ্রাম। দুই গ্রামের জমিদারে ভারী দলাদলি। পূর্বের কথায় কথায় লাটালাটি হইত। এখন উভয়ের পক্ষে ম্যাজিস্ট্রেটের নিকট মুচলাকা দিয়া লাথি বন্ধ করিয়াছে এবং কৃষ্ণের জীব আমাকে পূর্ববর্তী খুনি লাঠিয়ালদের স্থানে নিযুক্ত করিয়াছে। সকলেই বলিতেছে, আমি পদমর্যাদা রক্ষা করিয়াছি। আমার লেখার জ্বালায় আহিরগ্রাম আর মাথা তুলতে পারে না। তাহাদের জাতিকুল পূর্বপুরুষের ইতিহাস সমস্ত আদ্যপ্রান্ত মুশিলিপ্ত করিয়া দিয়াছি।
এই সময়টা ছিলাম ভালো, বেশ মোটাসোটা হইয়া উঠিলাম। মূর্খ সর্বদা প্রসন্ন হাস্যময় ছিল। আহির গ্রামের পিতৃপুরুষের পুরুষদের প্রতি লক্ষ্য করে করিয়া একটা মর্মান্তিক বাক্যশেল সারিতাম, আর সমস্ত জাহিরগ্রাম হাসিতে হাসিতে পাকা ফুটির মতো বিদীর্ণ হয়ে যাইত। বড় আনন্দে ছিলাম। অবশেষে আহির গ্রামও একখানা কাগজ বাহির করিল। সে কোন কথা ডাকিয়া বলিত না, এমনই উৎসাহের সহিত অবিমিশ্র প্রচলিত ভাষায় গাল পারিত যে ছাপার অক্ষরগুলি পর্যন্ত যেন চক্ষের সমক্ষে চিৎকার করিতে থাকিত। এই জন্য দুই গ্রামের লোকেই তাহার কথা খুব স্পষ্ট বুঝিতে পারিত। কিন্তু আমি চিরভ্যাস বশত এমনই মজা করিয়া এত কুটকৌশল সহকারের বিপক্ষ দিকে আক্রমণ করিতাম যে শত্রু মিত্র কেহই বুঝিতে পারিত না যে আমার কথার মর্মটা কি। তাহার ফল হইল এই, জিত হইলেও সকলে মনে করিত আমার হার হইল। দায়ের পড়িয়া সুরুচির সম্বন্ধে একটা উপদেশ লিখিলাম। দেখিলাম ভারী ভুল করিয়াছি। কারণ যথার্থ ভালো জিনিসকে যেমন বিদ্রূপ করিবার সুবিধা এমন উপহাস্য বিষয় নয়। হনু বংশীয়রা মনু বংশীয়দের যেমন সহজে বিদ্রূপ করিতে পারে, মনুবংশীয়রা হনু বংশীয় দিগকে বিদ্রূপ করিয়া তেমনি কৃতকার্য হইতে পারে না। সুতরাং সুরুচিকে তাহারা দন্তনমিলন করিয়া দেশছাড়া করিল। আমার প্রভু আমার প্রতি আর তেমন সমাদর করেন না। সভাস্থলেও আমার কোন সম্মান নাই। পথে বাহির হইলে লোকে গায়ে পড়িয়া আলাপ করিতে আসে না। এমনকি আমাকে দেখিয়া কেহ কেহ হাসিতে আরম্ভ করিয়াছে। ইতিমধ্যে আমার প্রহসনগুলির কথাও লোকের সম্পূর্ণ ভুলিয়া গেছে। হঠাৎ বোধ হইল আমি যেন একটা দেশালাইয়ের কাটি। মিনিটখানেক জ্বলিয়া একবারে শেষ পর্যন্ত পুড়িয়া গিয়াছি। মন এমনই নিরুৎসাহ হইয়া গেল, মাথা খুঁড়িয়া মরিলে এক লাইন লেখা বাইর হয় না। মনে হইতে লাগিল বাঁচিয়া কোনো সুখ নাই। প্রভা আমাকে এখন ভয় করে। বিনা আহ্বানের সহসা কাছে আসিতে সাহস করে না। সে বুঝতে পারিয়াছে মজার কথা লিখিতে পারে এমন বাবার চেয়ে মাটির পুতুলের ভালো সঙ্গী। একদিন দেখা গেল আমাদের আহির গ্রাম প্রকাশ জমিদারকে ছাড়িয়া আমাকে লইয়া পড়িয়াছে। গোটাক্তক অত্যন্ত কুৎসিত কথা লিখিয়াছে। আমার পরিচিত বন্ধুবান্ধবেরা একে একে সকলে সেই কাগজখানা লইয়া আমাকে শুনাইয়া গেল। কেহ কেহ বলিল, ইহার বিষয়টা যেমনই হোক, ভাষার বাহাদুরি আছে। অর্থাৎ গালি যে দিয়াছে তাহার ভাষা দেখিলেই পরিষ্কার বোঝা যায়। সমস্ত দিন দরিয়া 20 জনের কাছে এক কথা শুনিলাম। আমার বাসার সম্মুখে একটু বাগানের মত ছিল। সন্ধ্যাবেলায় নিতান্ত পীড়িতচিত্তে সেখানে একাকী বেড়াইতেছিলাম। পাখিরা নীড়ে ফিরিয়া আসিয়া যখন কলরব বন্ধ করিয়া স্বচ্ছন্দে সন্ধ্যার শান্তির মধ্যে আত্মসমর্পণ করিল, তখন বেশ বুঝিতে পারিলাম পাখিদের মধ্যে রসিক লেখক দল নাই, এবং সুরুচি লইয়া তর্ক হয় নাই। মনের মধ্যে কেবল ভাবিতেছে কি উত্তর দেওয়া যায়। ভদ্রতার একটা বিশেষ সুবিধা এই যে সকল স্থানে লোকে তাহাকে বুঝিতে পারে না। অভদ্রতার ভাষা অপেক্ষাকৃত পরিচিত, তাই ভাবতেছিলাম সেই রকম ভাবের একটা মুখের মতো জবাব লিখিতে হইবে। কিছুতেই হার মানিতে পারিব না। এমন সময়ে সেই সন্ধ্যার অন্ধকারে একটা পরিচিত ক্ষুদ্র কণ্ঠের স্বর নিতে পাইলাম, এবং তাহার পরে আমার করতলে একটি কোমল উষ্ণ স্পর্শ অনুভব করিলাম। এত উদ্বেজিত অন্যমনস্ক ছিলাম যে সেই মুহূর্তে সেই স্বর ও সেই স্পর্শ জানিয়েও জানিতে পারলাম না। কিন্তু এক মুহূর্ত পরেই সেই স্বর ধীরে ধীরে আমার কর্ণে জাগ্রত, সেই সুধাস্পর্শ আমার করতলে সঞ্জীবিত হইয়া উঠিল। বালিকা একবার আস্তে আস্তে কাছে আসিয়া মৃদুস্বরে ঢাকিয়াছিল। বাবা! কোন উত্তর না পাইয়া আমার দক্ষিণ হস্ত তুলিয়া ধরিয়া একবার আপনার কোমল কপলে বুলাইয়া আবার ধীরে ধীরে গৃহে ফিরিয়া যাইতেছে। বহুদিন প্রভা আমাকে এমন করিয়া ডাকে নাই, এবং স্বেচ্ছাক্রমে আসি আমাকে এতটুকু আদর করে নাই। তাই আজ সেই স্নেহস্পর্শে আমার হৃদয় সহসা অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল। কিছুক্ষণ পরে ঘরে ফিরিয়া দেখিলাম প্রভা বিছানায় শুইয়া আছে। শরীর পৃষ্ঠচ্ছবি, নয়ন ঈষৎ নিমিলিত, দিনশেষের জড়িয়া পড়া ফুলের মতো পড়িয়া আছে। মাথায় হাত দিয়া দেখিলাম অত্যন্ত উষ্ণ, উত্তপ্ত নিঃশ্বাস পড়িতেছে, কপলের শির দপদপ করিতেছে। বুঝিতে পারিলাম বালিকা আসন্ন রোগের তাপে কাতর হইয়া পিপাসিত হৃদয়ে একবার পিতার আদর লইতে গিয়াছিল। পিতা তখন জাহির প্রকাশের জন্য খুব একটা কড়া জবাব কল্পনা করিতেছিল। নারী পাশে আসিয়া বসিলাম। বালিকা কোন কথা না বলিয়া তাহার দুই হাত জোরতপ্ত করতলের মধ্যে আমার হস্ত টানিয়া লইয়া তাহার উপরে কপল রাখিয়া চুপ করিয়া শুইয়া রহিল। জাহিরগ্রাম এবং আহির গ্রামের যত কাগজ ছিল সমস্ত পুড়াইয়া ফেলিলাম। কোন জবাব লেখা হইল না।
হার মানিয়া এত সুখ কখনো হয় নাই। বালিকার যখন মাতা মরিয়াছিল, তখন তাহাকে কোলে টানিয়া লইয়াছিলাম। আজ তাহার বিমাতার অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করিয়া আবার তাহাকে বুকে তুলিয়া লইয়া ঘরে চলিয়া গেলাম।